সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। বর্ণমালা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে এটি হচ্ছে আমার চতুর্থ ক্লাস। এর আগে তোমাদেরকে একটি কবিতা, একটি গল্প, ব্যাকরণ নিয়ে ক্লাস নিয়েছিলাম। আজকে আবার একটি কবিতা নিয়ে আলোচনা করব। কবিতার নাম হচ্ছে তাহারই পরে মনে, সুফিয়া কামাল। তো আমরা প্রথমে সুফিয়া কামাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেই। দেখি তিনি কোথায় জন্মগ্রহণ করেছেন, কোথায় মৃত্যুবরণ করেছেন। সুফিয়া কামাল বাংলাদেশের বিশিষ্ট মহিলা কবি ও নারী আন্দোলনের অন্যতম প্রতীকৃত। তার জন্ম হচ্ছে 1911 খ্রিস্টাব্দে 20 জুন, আর মৃত্যু হচ্ছে তার 1999 খ্রিস্টাব্দে 20 নভেম্বর তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। তার পিতার নাম হচ্ছে সৈয়দ আব্দুল বারী এবং মায়ের নাম হচ্ছে সায়রা বেগম। অনেক সময় পরীক্ষায় তোমাদেরকে পিতা এবং মাতার নাম উল্লেখ করে দেয়, এরকম নৈমিত্তিক থাকে। এর জন্য তোমরা বিশেষ করে যে মহিলা কবি আমাদের যে কয়জন আছে, এদের পিতা এবং মাতার নামগুলো তোমরা অবশ্যই জেনে রাখবে। বিশেষ করে সুফিয়া কামাল যখন জন্মগ্রহণ করে, মুসলমান নারীদের কাটাতে হতো গৃহবন্দী জীবন। স্কুল কলেজে পড়ার কোনো সুযোগ তাদের ছিল না। বিশেষ করে এই যে পরিবেশ ছিল, এর মধ্যেই তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করার সুযোগ পায়নি। পারিবারিক নানা উত্থান পতনের মধ্য দিয়ে তিনি শিক্ষিত হয়েছেন। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে সুফিয়া কামাল যখন জন্মগ্রহণ করে, তিনি যে সমাজের বিশেষ করে নারীদের বাইরে বের হওয়া যেত না, তারা স্বাধীনভাবে জীবনযাপন করতে পারতো না, শিক্ষা লাভ করতে পারতো না। এর জন্য কি সে প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা লাভ করতে পারেনি। সুফিয়া কামাল, এখন আমরা দেখি সুফিয়া কামালের কয়েকটি বিখ্যাত যে কাব্যগ্রন্থগুলো রয়েছে। এগুলো হচ্ছে উল্লেখযোগ্য হচ্ছে সাজের মায়া, মায়া কাজল, কেয়ার কাটা, উদ্দাহ পৃথিবী। এগুলো হচ্ছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ। এছাড়াও তিনি ভ্রমণ কাহিনী, প্রবন্ধ ও স্মৃতিকথা লিখেছেন। তিনি বেশ কয়েকটি পুরস্কার পেয়েছেন, তার মধ্যে হচ্ছে নাসিরুদ্দিন স্বর্ণপদক তিনি লাভ করেছেন, এরপর বাংলা একাডেমি পুরস্কার, এসব পুরস্কারে তিনি ভূষিত হয়েছেন। তাহারই পরে মনে কবিতাটি 1935 খ্রিস্টাব্দে মাসিক মোহাম্মদী পত্রিকায় প্রকাশিত হয়। এই কবিতায় প্রকৃতি এবং মানব মনের সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্যময় অভিব্যক্তি প্রকাশ পেয়েছে। বিশেষ করে এই কবিতার মূল ভাব বা বিষয়বস্তু, যেখানে কি মানব মনের সাথে প্রকৃতির যে একটি মেলবন্ধন, সেই কথাটাই এই কবিতার মাধ্যমে তিনি তুলে ধরেছেন। বিশেষ করে সাধারণ প্রকৃতির সৌন্দর্য মানব মনের অফুরন্ত আনন্দের উৎস। তাহলে এই ছিল মোটামুটি সুফিয়া কামাল সম্পর্কে আমাদের গুরুত্বপূর্ণ তথ্য। এখানে পরীক্ষায় প্রশ্ন আসে, এটা কোন পত্রিকায় প্রকাশিত হয় এবং সালটা। মাসিক মোহাম্মদী 1935 খ্রিস্টাব্দে। এই তথ্যগুলো তোমাদের জানা থাকতে হবে। আমরা যদি কবিতার মূল ভাব বা বিষয়বস্তু যদি আমরা একটু খেয়াল করি, তাহলে এই প্রথমে আমাদেরকে বলতে হয় এই কবিতায় কবির ব্যক্তি জীবনের দুঃখময় ঘটনার ছায়াপথ ঘটেছে। কবিতার আরেকটি লক্ষণীয় বৈশিষ্ট্য হচ্ছে নাটকীয়তা। গঠনরীতির দিক থেকে এটি একটি সংলাপ নির্ভর রচনা। কবিতার আবেগময় ভাববস্তুর বেদনা গণ এবং বিষণ্ণতার সুর, সুললিত ছন্দ এতই মাধুর্যমণ্ডিত যে তা সহজে পাঠকের অন্তর ছুঁয়ে যায়। বিশেষ করে পরীক্ষায় অনেক সময় প্রশ্ন থাকে, এটি কোন ধরনের কবিতা। এটি হচ্ছে মূলত কি সংলাপ। আমি যখন কবিতাটা ব্যাখ্যা করবো তখন তোমরা দেখতে পারবে এখানে দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে। একটা হচ্ছে কবি নিজে, আর একটা হচ্ছে কি কবি বক্ত। এই দুজনের মধ্যে যে কথাবার্তা, এটি হচ্ছে যে সংলাপ নির্ভর। তাই আমরা এই কবিতাটার ধরনটা যদি আমরা বলতে চাই, সেটা হচ্ছে এটা কোন ধরনের, একটি সংলাপ নির্ভর কবিতা। আমরা এখন কবিতার ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আমি তোমাদেরকে কবিতাটা সুন্দর করে ক্লাসে পড়িয়েছি, আবার মনোযোগ দিয়ে খেয়াল করলে ওই আগের কথাগুলাই যেগুলো আমি বলছি, এই কথাগুলাই আমি যে লাইনগুলো বলবো, যেগুলোর অর্থ কি বোঝাচ্ছে, এগুলো তোমরা খাতায় লিখে রাখবে অথবা বইয়ের পাশে লিখে রাখবে। এখানে আমরা প্রথমেই বলা হচ্ছে, হে কবি নীরব কেন, আগুন যে এসেছে দাঁড়ায়, বসন্তে বরিয়া তুমি লোবে না, কি তবু বন্দনায়। এখানে কবি ভক্ত কবিকে বলছে, হে কবি নীরব। এখানে নীরব বলতে কি উদাসীন, সে কবি উদাস হয়ে বসে আছে। মানে বসন্ত যে প্রকৃতির মধ্যে এসে ধরা দিয়েছে, সেটা নিয়ে কবির কোনো
কোনো আগ্রহ বা কোনো আনন্দ নেই তার মধ্যে। এর জন্য আম, কবিভক্ত তাকে বলছে যে বসন্ত ভরিয়া লোভে না কি তবু বন্দনায়, মানে তুমি এই বসন্তটা গ্রহণ করো। কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি, মানে কবি খুব বিষণ্ণ হয়ে বসে আছে সে, তখন স্নিগ্ধ আঁখি তুল বলছে দক্ষিণ দুয়ার গেছে খুলি, বাতাবি লেবুর ফুল ফুটেছে কি আমের মুকুল। এখন কবি বলছে এই কথাগুলা কবি বক্তকে, দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল। এখন কবি তার কবি বক্তকে এই প্রশ্নগুলো করছে। বিশেষ করে এখানে দেখো, দক্ষিণ দুয়ার গেছে খুলি, মানে এখানে আগমনী, যে বসন্তের আগমন, সেই আগমনের কথাটা এখানে বলা হচ্ছে। আর বন্দনা, এখানে বন্দনা বলতে কি বোঝানো হচ্ছে? গানকে বোঝানো হচ্ছে। তাহলে এখানে এই কবি তার কবি বক্তকে এই প্রশ্নগুলো মাধ্যমে কি দুজনের কথোপকথনের মাধ্যমে সংলাপ নির্ভর, আমি আগে বলছি এই কবিতার হচ্ছে কি একটি সংলাপ নির্ভর কবিতা। পরে দেখো, এখনো দেখনি তুমি, কহিলাম কেন কবি আজ এমন উন্মাদনা তুমি। এখন কবি ভক্ত কবি কথা, কেন আজকে তুমি এত এমন কোথা তব নবপুষ্প চাষ। বিশেষ করে বসন্ত আসলেই দেখবে তোমরা বিভিন্ন যারা আছে তারা ফুলের অনেক মেয়ে যারা আছে বাইরে ঘুরতে যায়, তারা পুষ্প সাজ মানে ফুলের সাজে সজ্জিত হয়ে তারা বাইরে ঘুরতে যায়। তাহলে এখানে কি কবিভক্ত কবিকে বলছে যে পুষ্প সাজ কোথায় তোমার, কহিলে সে সুদূরে চাহিয়া, অলোকের পাথার বাহিয়া, তরিতার এসেছে কি, বেজেছে কি আগমনী গান। এখানে কি বলছে? তরিতার। এখন যখন কবি বক্ত কবিকে বলছে তখন সাথে সাথে সে কবি তার কবি বক্তকে এই প্রশ্নগুলো বলছে। ডেকেছে কি সে আমারে, শুনি নাই রাখিনি সন্ধান। এখন কি বসন্ত বলতে সে কি আমাকে ডেকেছিল, সে কি আমাকে সন্ধান করেছিল। কহিলাম ওগো কবি, এখন কি বলছে? কহিলাম ওগো কবি, রচিয়া লহনা আজ গীত। এখন কবিকে বলছে যে তুমি আজ একটি গান রচনা করো, যেহেতু বসন্ত আসছে তোমাকে অনেক গান রচনা করতে হবে, নতুন কিছু বন্দনা, যে স্তুতি, যে আগমনী বসন্ত আসছে তাকে নিয়ে তুমি কিছু লিখো। বসন্ত বন্দনা তব কণ্ঠ শুনি এ মোর মিনতি, কহিল সে মৃদু মধুস্বরে, নাই হলো না হোক এবারে। এখন কবি বলছে না, এবার আমি এসব কোনো সুর কিংবা কোনো বন্দনা আমি রচনা করব না, এবার না হয় থাক, আমি এবার এ সকল নিয়ে ভাবছি না। আমার গাহিতে গান বসন্তে আনিতে দরিয়া, রহিনী সে বলে নিত এসেছে তবু ফাল্গুন সরিয়া। এখন সে বসন্ত চলে আসছে, এখানে তো আমার গানের জন্য বা আমার কোনো অপেক্ষা না করে সে বসন্ত আসছে তার নিজের গতিতেই। এখন এখানে তো আমার কোনো কিছু করার নেই, সেজন্য বলছে। কিন্তু কবিভক্ত তাকে এই কথার পরিপ্রেক্ষিতে কবি তার কবিভক্তকে এই কথাটি বলে। কহিলাম ওগো কবি, অভিমান করেছো কি তাই। এখন কবি বলছে যে যেহেতু তোমাকে বসন্ত আসছে তোমাকে কোনো ডাকিনি, এর জন্য তুমি কি অভিমান করে আছো, যদি এসেছে তবুও তুমি তারে কহিলে বৃথাই। এখন তাকে কি বলা হচ্ছে? তাকে যে বসন্ত আসছে যেটা তুমি অভিমান করে আসছো, তোমাকে ডাকেনি, এর জন্য আম, কবিভক্ত কবিকে এই কথাগুলো বলছে। কহিল সে পরম হেলায়, বৃথা কেন ফাগুন বেলায়, ফুলকে ফুটেনি শাকে, পুষ্পারতি লবেনি কি ঋতুরাজন। এখন কি বলা হচ্ছে যে ঋতুরাজন বলতে কি বোঝানো হচ্ছে? ঋতুর রাজা, আমরা জানি বসন্তকে বলা হচ্ছে কি ঋতুর রাজা। পুষ্পারতি মানে পুষ্পারতি বলে ফুলের আরতি। এখানে পুষ্পারতি শব্দের অর্থটি হচ্ছে কি, যেখানে ফুল দ্বারা বন্দনা বা নিবেদন, মানে ফুলের বন্দনা, সেটা তাকে বলা হচ্ছে পুষ্পারতি। মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি, করেনি কি সে অর্ঘ্য বিচরণ। এখানে অর্ঘ্য হচ্ছে কি, অর্ঘ্য বলতে কি বোঝানো হচ্ছে যে উপহার রচনা, অঞ্জলি, মানে প্রকৃতির বিচিত্র সাজে সজ্জিত হয়ে ফুল তার স্বরূপ উপহার বসন্তকে বিলিয়ে দিচ্ছে, সেটাকে বলা হচ্ছে কি অর্ঘ্য বিচরণ। হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা। এখন যে বসন্তের প্রতি তীব্র বিমুখতা, এখানে কবি ভক্ত কবিকে বলছে। কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা। এখন তুমি এই ঋতুরাজকে কেন উপেক্ষা করে তুমি কেন ব্যথা নিচ্ছ। কহিল সে কাছে
সরে আসি, কুহেলি উত্তরী চলে মাঘের সন্ন্যাসী। এখানে কুহেলি উত্তরী, এখানে কুহেলি শব্দের হচ্ছে কুয়াশা, আর উত্তরী হচ্ছে কি চাদর। তার মানে কুহেলি উত্তরী চলে মাঘের সন্ন্যাসী, গিয়াছে চলে ধীরে পুষ্প দিগন্তের পথে রিক্ত হস্তে। এখানে যে মাঘের সন্ন্যাসী, এখানে মাঘের সন্ন্যাসী বলতে কাকে বোঝানো হচ্ছে? শীতকে। তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে। এখানে তাহারেই পরে মনে, এই কবিতার শেষ অংশটুকু, এই তাহারে এই ব্যক্তিটি কে? এটি হচ্ছে তার প্রয়াত স্বামী। তার স্বামী ছিল সৈয়দ নেহাল, যে তার কাব্য রচনার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। সেই ব্যক্তি হচ্ছে তার সৈয়দ নেহাল। তিনি কোনো এক শীতে, বিশেষ করে শীতে, বসন্তের আগমনের পূর্বে শীতে মারা যায়। তার স্বামী 1932 খ্রিস্টাব্দে তিনি যক্ষ্মা রোগে আক্রান্ত হয়ে মারা যায়। কবির মনে যে এই বিষণ্ণতা কাজ করছে, যে নতুন আগমনী ঋতু বসন্ত আসছে, সেই পুরনো দুঃখকে সে ভুলতে পারছে না। আমরা কবিতার মূল ভাব বা বিষয়বস্তু যদি আমরা বলি, তাহলে এখানকার যে কথাগুলো হচ্ছে যে বিষাদময় রিক্ততা, কবি জীবন, ব্যক্তি জীবনের যে দুঃখময় ছায়াপাত ঘটেছে, সেই দুঃখ কষ্টটা সে ভুলতে পারতেছে না। এর জন্য তার মনে যে নতুন আগমনী বসন্ত তার মনকে, হৃদয়কে ছুঁয়ে যেতে পারেনি। তার পরে মনে কবিতায় আচ্ছন্ন হয়ে আছে বিষাদময় রিক্ততার সুর। তাই বসন্ত এলেও উদাসীন কবির অন্তর জুড়ে রিক্ত শীতের করুণ বিদায়ের বেদনা। তাহলে আমাদের এই কবিতার যে মূল পাঠ আলোচনা, সেটি আমি তোমাদেরকে বললাম। এগুলো মনোযোগ দিয়ে শুনবে এবং দেখবে। দেখলে তোমরা পড়লেই, মূল টেক্সট পড়লেই বুঝতে পারবে। আর এখানে অনেক সময় প্রশ্ন থাকে, এটি হচ্ছে একটা কোন ধরনের রচনা, কোন ধরনের কবিতা? নাটকীয়তা, বেশি গঠনগত দিক থেকে এটি হচ্ছে সংলাপ নির্ভর কবিতা। কবিতার আবেগময় ভাববস্তুর বেদনায় বিষণ্ণতার সুর এবং সুললিত ছন্দ এতই মাধুর্য যে সহজেই পাঠকের অন্তর ছুঁয়ে যায়। তাহলে এই কবিতার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে কবির মনের বিষণ্ণতার যে ছায়াপাত ঘটেছে, তিনি তার কবি বক্তকে বলে যাচ্ছে। তাহলে তোমরা এই কবিতাটি সুন্দর করে পড়বে, শব্দের অর্থগুলো দেখবে, পাঠ পরিচিতি, বহু নির্বাচনী, এগুলো তোমরা দেখবে। করোনার এই বৈশ্বিক মহামারীতে তোমরা সবাই নিরাপদে থাকো, সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।